আচ্ছা, আজকে আমরা শুরু করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের অন্তর্গত এসকিউএল। আচ্ছা, সবার আগে বলে নিই, এই এসকিউএল কে বলা হয় ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ মানে বুঝতেই পারছো, এটা একটা ভাষা। মানে এই ভাষার সাহায্যে আমরা ডেটাবেস সম্পর্কিত যাবতীয় যা কাজ হয় সমস্ত এই ভাষার সাহায্যে আমরা করব। এসকিউএল এর ফুল ফর্ম হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি এটাকে সিম্পলি বাংলায় ট্রান্সলেট করি, তাহলে ল্যাঙ্গুয়েজ মানে বুঝতেই পারছি এটা একটা ভাষা। এবার স্ট্রাকচার্ড কোয়ারি মানে কি বোঝাচ্ছে? তো কোয়ারির যদি আমরা বাংলা ট্রান্সলেশন করি, সেটা দাঁড়ায় হচ্ছে প্রশ্ন। আর স্ট্রাকচার মানে আমরা জানি যে গঠন। তো এখানে বলা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে এই ভাষার সাহায্যে আমরা যে প্রশ্নগুলো করব, প্রত্যেক কটা প্রশ্নের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, মানে একটা গঠন আছে। আমরা যদি স্ট্রাকচারে কোনো ভুল করি, তাহলে আমরা আমাদের প্রশ্নের কিন্তু ঠিকঠাক উত্তর পাবো না ডেটাবেস থেকে। তাহলে কোয়ারিগুলো যখন আমরা লিখবো, আমাদের একটা নির্দিষ্ট কোনো স্ট্রাকচার মেনটেন করতে হবে, যার সাহায্যে আমরা ডেটাবেস থেকে আমাদের কোয়ারিগুলোর অ্যান্সার পাবো বা রেজাল্ট পাবো। তো আমাদের এই চ্যাপ্টারে যা যা ধরনের কোয়ারি আমাদের সিলেবাসে আছে, সেগুলোর আমরা করব। প্রথমে আমরা কিছু কোয়েশ্চেন্স দেখে নিচ্ছি, যেই কোয়েশ্চেন্সগুলো কভার করলে আমাদের মোটামুটি এই এসকিউএল পোর্শনটা, এই ডিবিএমএস চ্যাপ্টারে এসকিউএল পোর্শনটা আমাদের কভার করবে। তো প্রশ্নগুলো আগে আমরা একটু দেখে নিই। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই যে এই আমাদের এসকিউএল যে পোর্শনটা আছে, এই পোর্শনটা শুধু আমাদের থিওরি আছে, মানে এর থেকে আমাদের কোনো প্র্যাকটিক্যাল কিছু করতে হয় না। তবুও তোমাদের বোঝার সাহায্যে, বোঝার সুবিধার জন্য আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি করব, যাতে তোমরা দেখে বুঝতে পারো যাতে কাজটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো এই এসকিউএল প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, স্টার্ট অপশানে গিয়ে আমাদের এই মাই এসকিউএল 5.6 কমান্ড লাইন যেটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে। এবার ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ডসের মতো স্ক্রিন আসছে, যে আমরা ক্লাস 11-এ যে ডস করতাম সেই ডসের মতনই একটা স্ক্রিন এখানে আসছে। তো এখানে আমাদের এই মাই এসকিউএল ইউজ করার জন্য আমাদের একটা পাসওয়ার্ড চাইছে, সেই পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। দিয়ে যেই মাত্র আমরা এন্টার মারবো, তখন আমাদের এই মাই এসকিউএল কমান্ড প্রম্পট এটা চলে আসবে। এবার এই যাবতীয় যা কাজ আমাদের এখানে লিখে লিখে, সেগুলোকে কমেন্ট লিখে লিখে বা স্টেটমেন্ট লিখে লিখে আমাদের এখানে করতে হবে। সবার প্রথমে যেটা করতে হবে, যে আমরা ডেটাবেস নিয়ে কাজ করতে চাইছি, তাহলে প্রথমে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে বা ডেটাবেস বানাতে হবে। সেই ডেটাবেস ক্রিয়েট করা বা বানাবার যে স্টেটমেন্ট, সেটা হলো ক্রিয়েট ডেটাবেস বলে ডেটাবেসের একটা নাম দিতে হবে। ধরো এই ক্ষেত্রে আমি ডেটাবেসটার নাম দিচ্ছি স্কুল বলে। প্রত্যেক কয়টা এসকিউএল স্টেটমেন্টের ফিনিশ বোঝাতে গেলে আমাদের একটা সেমিকলন সাইন দিতে হয়। যতক্ষণ আমরা সেমিকলন সাইন দিচ্ছি, ততক্ষণ এটা বোঝাবে না যে স্টেটমেন্টটা ফিনিশ হয়েছে। তাহলে যে কোনো এসকিউএল স্টেটমেন্ট শেষ করতে গেলে আমাদের শেষে একটা সেমিকলন সাইন দিতে হয়। তাহলে দেখো, একটা ডেটাবেস যেহেতু বানাতে চাইছি, সেই ডেটাবেস বানানোর কোয়ারি হলো ক্রিয়েট ডেটাবেস বলে ডেটাবেসের একটা নামকরণ করতে হয়। তাহলে আমরা এখানে একটা ডেটাবেস বানাতে চাইছি স্কুল নামে, তো আমরা সেই জন্য ক্রিয়েট ডেটাবেস স্কুল লিখলাম। বলে যেই মুহূর্তে আমরা এন্টার মারবো, দেখাবে কোয়ারি ওকে, মানে আমি কোয়ারিটা ঠিকঠাক লিখেছি। যদি আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করতে হয়, আমাদের যদি স্ট্রাকচারে কোনো ভুল হতো, তাহলে কিন্তু এই কোয়ারি ওকে দিত না, এখানে কোনো একটা এরার মেসেজ আসতো যে এই কোয়ারিটা রান করানো সম্ভব না। যেই মুহূর্তে আমরা একটা যে স্ট্রাকচার আমাদের বলে দেওয়া আছে সেই স্ট্রাকচারটা মেনটেন করব, তখনই আমাদের একমাত্র কোয়ারিগুলো সাকসেসফুলি রান করবে, আদারওয়াইজ কোয়ারিগুলো কিন্তু সাকসেসফুলি রান করবে না। আচ্ছা, এই কোয়ারিগুলো তোমরা এখানে দেখছো, এগুলো আমি একটা তোমাদের ওই কমেন্ট সেকশনে এগুলোর একটা কপি করে আমি ওখানে একটা পোর্শন পেস্ট করে দেবো, যাতে তোমরা সেখান থেকে ইজিলি ওটা প্রিন্ট করে নিতে পারো বা নিজেরা ওখান থেকে ভালোভাবে দেখতে পারো। তাহলে প্রত্যেক কটা কোয়ারিরই আমি তোমাদের একটা কমেন্ট সেকশনে সেটা একটা কপি প্রোভাইড করে দেবো। তাহলে এই যে ডেটাবেস তৈরি করার কোয়ারি, সেটা যেটা আমরা লিখলাম, সেটা তাহলে আমরা একটা কপি করে এক জায়গায় পেস্ট করে রাখছি।
আচ্ছা, তাহলে আমাদের ডেটাবেস বানানোর কাজ হয়ে গেছে। এরপরে আমরা যদি ডেটাবেসটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের আরো একটা কমান্ড লিখতে হবে, যেটা হলো ইউজ বলে এই ডেটাবেসটা, যেই ডেটাবেসটা আমরা বানিয়েছি সেই ডেটাবেসটার নাম দিতে হবে। মানে এই স্কুল নামক ডেটাবেসটা আমি ব্যবহার করতে চাইছি, ইউজ করতে চাইছি। তাহলে সেমিকোলন দিয়ে যেই মুহূর্তে এন্টার মারবো আমাদের দেখাবে ডেটাবেস চেঞ্জ, মানে একটা অন্য ডেটাবেস ছিল এখন অবধি, বাই ডিফল্ট যে ডেটাবেসটা রয়েছে সেটাই ছিল। আমরা এখন নিজস্ব যেটা ডেটাবেস বানিয়েছি সেই ডেটাবেসে ঢুকে আমরা কাজ করতে চাইছি। আচ্ছা, নেক্সট এবার যে প্রশ্নগুলোর কথা আমরা বলছিলাম সেই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। তাহলে ডেটাবেস মানে আমরা প্রথমে বলেছিলাম ডেটাবেসে আমাদের থিওরি পোর্শনে যেটা পড়া হয়েছিল যে জানি আমরা যে ডেটাবেসে সবসময় টেবিল নিয়ে কাজ করা হয়, সেই টেবিলের মধ্যেই যাবতীয় যা জিনিস আমরা স্টোর করতে চাই সেখানে টেবিল ফরম্যাটে স্টোর করি। তাহলে এই যে ডেটাবেসে টেবিল নিয়ে আমরা কাজ করি সেই টেবিলটা কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখে নেব। তাহলে প্রথম আমরা দেখছি যে টেবিল তৈরি করার এসকিউএল কমান্ড বা এসকিউএল স্টেটমেন্ট কি হয়। তাহলে টেবিল তৈরি করতে গেলে আমাদের লিখতে হয় ক্রিয়েট টেবিল বলে টেবিলের একটা নাম দিতে হয়। ধরো আমরা টেবিলের নাম দিচ্ছি এখানে স্কুল বলে, ডেটাবেসটার নামও স্কুল দিলাম, টেবিলের নামও স্কুল দিলাম। তো একটা টেবিল মানে সেই টেবিলে কিছু রোজ এবং কলমস থাকবে। তাহলে আমাদের কলমস মানে যার আন্ডারে আমাদের রেকর্ডগুলো থাকবে। তাহলে আমি কি কি হেডিং এর আন্ডারে আমাদের রেকর্ড রাখতে চাইছি সেই হেডিংগুলো প্রথমে বানাতে হবে, মানে টেবিলের ফিল্ড বানাতে হবে। তাহলে টেবিলের ফিল্ড বানানোর পদ্ধতি হলো আমাদের এরকম ক্রিয়েট টেবিল বলে টেবিল নেম দেওয়ার পরে আমরা যেই যেই নামে ফিল্ড চাইছি সেই নামগুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে ধরো আমরা এই স্কুল টেবিলের মধ্যে মোট 5খানা ফিল্ড চাইছি। সেই 5খানা ফিল্ডের মধ্যে প্রথম ফিল্ডটা হলো রোল বলে। এবার শুধু ফিল্ডের নাম বললেই হবে না, আমাদের সেই ফিল্ডের মধ্যে কি ধরনের তথ্য বা ডেটা থাকবে সেটাও আমাদের মেনশন করে দিতে হবে। কোনো একটা টেবিলের মধ্যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা থাকবে, মানে ডেটার ধরন, ডেটা টাইপ, সেই ডেটা টাইপটা আমাদের ওখানে টেবিলটা ডিক্লারেশনের সময় বলে দিতে হবে। তাহলে রোল মানে আমরা বুঝতে পারছি যে এখানে নাম্বার টাইপের ডেটা থাকবে। তাহলে নাম্বার টাইপের ডেটা বোঝানোর জন্য আমাদের লিখতে হয় নিউমারিক। তাহলে নিউমারিক লেখার পরে আমাদের বলতে হবে যে এই ঘরে আমরা ম্যাক্সিমাম কত সাইজের ডেটা এন্ট্রি করতে দেব, মানে এখানে আমাদের একটা ফিল্ড সাইজ মেনশন করে দিতে হতে পারে, মেনশন করে দিতে হয়। তাহলে আমরা বলছি রোল নাম্বারটা ম্যাক্সিমাম 3টে ঘর জুড়ে থাকবে, মানে 000, মানে 0 থেকে শুরু করে 999 অবধি রোল নাম্বার আমরা এই ফিল্ডটার আন্ডারে লিখতে পারবো। তাহলে টেবিল বানানোর ফরম্যাট আমরা কি দেখছি যে প্রথমে লিখতে হয় ক্রিয়েট টেবিল বলে টেবিলটার একটা নাম লিখতে হয়। লেখার পরে সেই টেবিলের মধ্যে যেই ফিল্ড থাকবে সেই ফিল্ডের নেম লিখতে হয়। যেই ফিল্ডটা থাকবে সেই ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা থাকবে সেই ডেটা টাইপটা মেনশন করে দিতে হয়, এবং তার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো আমরা ক্যারেক্টার এন্ট্রি করতে দেব সেই ফিল্ড সাইজটাও আমাদের মেনশন করে দিতে হয়। তাহলে টেবিলের প্রথম ফিল্ড বানানোর কাজ হয়ে গেল। এবার যদি আমি নেক্সট অন্য কোনো ফিল্ড এখানে অ্যাড করতে চাই, মানে টেবিলে আরো একাধিক ফিল্ড যদি রাখতে চাই, একই প্রসেস, সেই ফিল্ডের নাম আবার দিতে হবে। ধরো আমি নেম বলে আরেকটা ফিল্ড রাখতে চাইছি। এবার নেমের ক্ষেত্রে দেখো ডেটা টাইপ কি হবে, আগের বার আমরা রোলের ক্ষেত্রে করেছিলাম নিউমারিক, মানে সেখানে নাম্বার জাতীয় ডেটা থাকবে। এবার নেমের ক্ষেত্রে তো আর নাম্বার না, নেমের ক্ষেত্রে আমাদের অ্যালফাবেট রাখতে হয়। তো সেই অ্যালফাবেট রাখার জন্য যে ডেটা টাইপটা আছে সেটা হলো varchar, মানে ভেরিয়েবল প্লাস ক্যারেক্টার। আমরা এখানে চাইলে সংখ্যাও রাখতে পারি, চাইলে অ্যালফাবেট মানে ক্যারেক্টারও রাখতে পারি। তাহলে varchar বলে এখানেও সেই একই রকম ভাবে ফিল্ড সাইজ, মানে ম্যাক্সিমাম কত সাইজ অবধি আমি ক্যারেক্টার এখানে এন্ট্রি করতে দেবো ওই ফিল্ডের আন্ডারে, সেটা ধরো আমরা লিখে দিলাম 30, মানে ম্যাক্সিমাম 30খানা ক্যারেক্টার নেম ফিল্ডের আন্ডারে আমরা এন্ট্রি করতে পারবো রেকর্ড ইনসারশনের সময়। নেক্সট ফিল্ডের নাম দিলাম ধরো এজ, তাহলে এজটাও নাম্বার জাতীয় দিতে হবে, তাহলে সেটাকেও নিউমারিক বলে আমরা ডিক্লেয়ার করলাম। আরেকটা ফিল্ড ধরো আমরা সাবজেক্ট বলে বানালাম, তাহলে সাবজেক্টের মতো অ্যালফাবেট থাকবে, তাহলে এর ডেটা টাইপটা আমরা varchar দিলাম।
আর লাস্টে একটা ফিল্ড বানালাম ক্লাস বলে, ক্লাসটাকে আমরা varchar বললাম, আর তার ফিল্ড সাইজটা আমরা 10 বলে দিলাম। তাহলে একদম প্রথমে আমরা রোল লেখার আগে একটা ব্র্যাকেট ওপেন করেছিলাম, তাহলে আমাদের একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, করে সেমিকলন দিয়ে সেই এন্টার মারবো, দেখাবে কোয়ারি ওকে, মানে আপাতত আমাদের টেবিল যে বানানোর জন্য যে কোয়ারিটা লিখেছি সেটা সাকসেসফুলি রান করেছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা বলছে টেবিলের স্ট্রাকচার বা ডেসক্রিপশন দেখার এসকিউএল কমান্ড, মানে আমি যে টেবিলটা বানালাম এটা কেমন তৈরি হলো সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমরা কি করতে হবে, আমাদের একটা স্টেটমেন্ট আছে ডিইএসসি বলে, মানে ডেসক্রাইব বলে, যেই টেবিলটাকে আমি দেখতে চাইছি মানে যার ডেসক্রিপশন আমি দেখতে চাইছি সেটার নাম আমায় মেনশন করতে হবে। তাহলে এখানে আমি যে টেবিলটা বানিয়েছি সেটা স্কুল নামক টেবিল বানিয়েছি, তাহলে আমি স্কুল টেবিলটাকে ডেসক্রাইব করতে বলছি, তাহলে ডিইএসসি বলে স্কুল লিখে সেমিকলন দিয়ে যেই এন্টার মারবো, দেখো আমাদের টেবিলটা কিরকম দেখতে হয়েছে সেটা দেখাচ্ছে। যেই টেবিলে আমাদের মোট ফিল্ড দেখো 5খানা রয়েছে, রোল, নেম, এজ, সাবজেক্ট আর ক্লাস বলে, প্রত্যেক কটা ফিল্ডে কি ধরনের ডেটা টাইপ থাকবে সেটাও বলে দেওয়া আছে। দেখো ডেসিমাল মানে সংখ্যা, varchar যেটা আমরা যেরকম বানিয়েছি সেরকম। আচ্ছা, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এবার বলছে টেবিলে রেকর্ড ইনসার্ট করার এসকিউএল কমেন্ট, মানে এই যে টেবিলটা আমরা বানালাম সেই টেবিলের মধ্যে তো আমরা রেকর্ড স্টোর করে রাখতে চাইছি, ডেটাবেস তো আলটিমেটলি পারপাস হচ্ছে সেখানে রেকর্ডই আমরা রাখি, প্রচুর পরিমাণে যখন আমাদের কাছে রেকর্ড থাকে সেগুলো আমাদের ডেটাবেসের মধ্যে স্টোর করে রাখি। তাহলে এই টেবিলের মধ্যে কিভাবে রেকর্ড ইনসার্ট করা হয় এবার আমরা সেটা দেখব। তাহলে টেবিলে রেকর্ড ইনসার্ট করার স্টেটমেন্ট হলো আমাদের লিখতে হয় ইনসার্ট ইনটু, যেই টেবিলে আমি রেকর্ড ইনসার্ট করতে চাইছি সেই টেবিলের নাম দিতে হয়। তাহলে এখানে আমি স্কুল টেবিলে রেকর্ড ইনসার্ট করতে চাইছি বলে এবার আমরা কি করব, টেবিলে যে ফিল্ডগুলো বানিয়েছি তার আন্ডারে নির্দিষ্ট মান বা ভ্যালু ইনপুট করব। তাই এখানে একাধিক যেহেতু আমরা ভ্যালু ইনপুট করি প্রত্যেক কটা ফিল্ডের আন্ডারে, তাই এখানে লেখা হয় ভ্যালুজ বলে এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রত্যেক কটা ফিল্ডের আন্ডারে যেই আমি রেকর্ডগুলো ইনসার্ট করতে চাইছি সেগুলো এবার পরপর লিখতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যেই ফিল্ডটা ছিল সেই ফিল্ডটাই ছিল রোল, তাহলে এখানে ধরো আমি কারোর একটা রোল ইনপুট করব প্রথমে। সেকেন্ড যে ফিল্ডটা ছিল, তাহলে ফার্স্ট ইনপুটটা দেওয়ার পর আমাদের কমা দিতে হবে, মানে এই ফিল্ডে রেকর্ড ইনসার্ট করার কাজ হলো, এবার নেক্সট ফিল্ডটায় রেকর্ড ইনসার্ট করব বলে এবার নেক্সট ফিল্ডটায় আমাদের ছিল নেম লেখা ছিল নেক্সট ফিল্ডে, তার মানে কারোর নাম এখানে লিখতে হবে। এবার নিয়মটা হলো যখনই আমরা কোনো ফিল্ডকে varchar ডেটা টাইপ হিসেবে ঘোষণা করব সেখানে কোনো রেকর্ড ইনসার্ট করার সময় আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখে সেই রেকর্ডটাকে ইনসার্ট করতে হবে। তাহলে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিচ্ছি এখানে, দিয়ে তার মধ্যে আমরা রেকর্ড ইনসার্ট করছি, ধরো কারোর একজন নাম লিখছি আমরা এখানে। তাহলে সেকেন্ড ফিল্ডটায় যেই মুহূর্তে আমার কারোর নাম ইনসার্ট করা হয়ে গেল, রোলের পরে নেম ইনসার্ট করা হয়ে গেছে, আমরা কমা দিয়ে দেবো, মানে এই ফিল্ডে রেকর্ড ইনসার্ট করার কাজ শেষ। এবার নেক্সট ফিল্ডে আমরা করছি। তাহলে নেক্সট ফিল্ডে আমাদের ছিল এজ, তাহলে আমরা কারোর একটা বয়স দিয়ে দিলাম। তারপরে ছিল হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আমি কোনো একটা সাবজেক্ট আমি এখানে মেনশন করছি। তাহলে আবার সাবজেক্ট ফিল্ডটাকে আমরা varchar হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, তাই এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে রেকর্ড ইনসার্ট করতে হবে এখানে। লাস্ট যে ফিল্ডটা ছিল সেটা ছিল ক্লাস,
তাহলে ক্লাসের ক্ষেত্রে আমরা varchar দিয়েছি, তার কারণ ক্লাসটা আমরা শুধুমাত্র সংখ্যায় না, আমরা ক্লাসটা অ্যালফাবেট এবং সংখ্যার সাহায্যে মিলিয়ে এখানে প্রকাশ করব। তো এখানে আমরা ক্লাসটা লিখলাম ক্লাস 11 রোমান সংখ্যা এখানে লিখলাম। দিয়ে আমাদের মোট 5খানা ফিল্ড ছিল। তাহলে দেখো আমরা 5খানা ফিল্ডের আন্ডারে 5খানা রেকর্ড ভরেছি কোনো একজনের, 1 2 3 4 5 এরকম। তাহলে 5খানা রেকর্ড যে হয়ে যাবে, আমাদের যে ব্র্যাকেটটা আমরা স্টার্ট করেছিলাম সেটাকে ক্লোজ করব, করে আবার এই স্টেটমেন্টটা শেষ বোঝাতে গেলে আমাদের সেমিকোলন দিতে হবে। দিয়ে যেই মুহূর্তে আমরা এন্টার করব, কিবোর্ডে এন্টার কি প্রেস করব, অমনি আমাদের দেখাবে কোয়ারি ওকে, মানে কোয়ারিটা আমি ঠিকঠাক লিখেছি। তাহলে 1 রো অ্যাফেক্টেড মানে একটা রোতে আমার রেকর্ড ইনসার্ট হয়েছে। তাহলে এইভাবে আমি একাধিক রো মানে একাধিক রেকর্ড ইনসার্ট করতে পারি। তাহলে ধরো এইটাই আমি কপি করে নিলাম, বারবার এক জিনিস লিখছি না। তাহলে ধরো নেক্সট কোনো একজনের রোল নাম্বার আমি লিখছি,
তাহলে মোট আমরা এখানে 1 2 3 4 5 6 7 7খানা রেকর্ড এন্ট্রি করলাম। তাহলে দেখো এখানে 1 রো অ্যাফেক্টেড করে 7 বার দেখিয়েছে, মানে এখানে আমাদের এই টেবিলের হেডিংগুলোর আন্ডারে 7খানা রো ক্রিয়েটেড হয়েছে। তাহলে নেক্সট এবার কি আমাদের টেবিলে রেকর্ড ইনসার্শনের কাজ কীরকমভাবে করতে হয় সেটা আমরা দেখে নিলাম। যে প্রত্যেকবার আমাদের এই ইনসার্ট ইনটু বলে যে টেবিলে রেকর্ড ইনসার্ট করতে চাইছি সেই টেবিলের নাম দিতে হবে, দিয়ে ভ্যালুস বলে আমরা প্রত্যেক কটা ফিল্ড যখন টেবিলটা আমরা ক্রিয়েট করেছিলাম যেইভাবে ডিক্লেয়ার করেছিলাম সেই নিয়ম অনুযায়ী আমাদের পরপর প্রত্যেক কটা ফিল্ডের আন্ডারে রেকর্ড এন্ট্রি করতে হবে। যদি আমাদের এখানে কোনো গন্ডগোল হতো, যদি আমরা কোনো একটা এই যে স্ট্রাকচারটা যদি মেনটেন আমরা না করতাম, তাহলে আমাদের এই কোয়ারিটা কিন্তু ওকে দেখাতো না, আমাদের এরার দেখাতো। তাহলে এবার রেকর্ডগুলো যা যা আমাদের রেকর্ড এন্ট্রি করার ছিল আমাদের টেবিলটার মধ্যে রেকর্ড এন্ট্রি করা হয়ে গেছে। এবার নেক্সট আমরা কি করব সেই কোয়েশ্চেনটা দেখি। নেক্সট আমাদের বলা হচ্ছে টেবিলে রেকর্ড ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমাদের বলা হচ্ছে টেবিলের সমস্ত রেকর্ড দেখার এসকিউএল কমান্ড, মানে এই যে টেবিলে আমরা যতগুলো রেকর্ড এন্ট্রি করলাম সেই সমস্ত রেকর্ড যদি আমি একসাথে দেখতে চাই তাহলে আমায় কি এসকিউএল কমান্ড লিখতে হবে সেটা আমরা দেখব। তাহলে আমাদের সেই ক্ষেত্রে লিখতে হয়, আমাদের যেই স্টেটমেন্টটা ব্যবহার করতে হয় সেটা হলো সিলেক্ট বলে স্টার মানে যা যা আছে যাবতীয় সমস্ত ডেটা, ফ্রম বলে যেই টেবিলের সমস্ত ডেটা আমি দেখতে চাইছি সেই টেবিলের নামটা আমায় বলতে হবে। তাহলে আমরা নাম দিয়েছিলাম টেবিলের স্কুল, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্কুল বলে যেই সেমিকোলন দিয়ে আমরা এন্টার মারবো আমাদের দেখো পুরো টেবিলটা যেটা আমরা বানিয়েছি যা যা রেকর্ড এন্ট্রি করেছি সেই সমস্ত রেকর্ডগুলো একসাথে দেখাচ্ছে। তো দেখো মোট দেখাচ্ছে 7 রোজ ইন সেট, মানে এই টেবিলের সেটটার মধ্যে 7খানা রো রয়েছে। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। তাহলে এবার আমাদের অ্যাকচুয়াল যে কোয়ারিগুলো আমাদের পরীক্ষায় আসে থিওরি কোয়েশ্চেনে সেই কোয়ারিগুলো আমাদের এবার দেখতে হবে। এই ডিবিএমএস চ্যাপ্টার থেকে এই এসকিউএল কোয়ারি পোর্শনে একটা বড় কোয়েশ্চেন আসে যেখানে 7 নম্বরের অ্যান্সার আমাদের দিতে হয়। তো মোটামুটি 3-4টে কোয়ারি আমাদের লিখতে হয় পরীক্ষার সময়। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় জেনারেলি আসে। তাহলে আমরা পরপর দেখে নেব যে কোন প্রশ্নের জন্য আমাদের কি স্টেটমেন্ট এসকিউএল এর কোন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে সেটা আমাদের মেন জেনে রাখার ব্যাপার এখানে। তাহলে প্রথমে দেখাচ্ছে কি, প্রথমে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12 এর স্টুডেন্টসদের রেকর্ডগুলি দেখাও। তার মানে এখানে ক্লাস 11 12 9 10 করে এরকম বিভিন্ন ক্লাস আছে, তা আমায় বলছে শুধুমাত্র যারা ক্লাস 12 পড়ে তাদের রেকর্ডগুলো দেখাও। তাহলে সেই ক্ষেত্রে আমায় কি করতে হবে, আমাদের এই যে আগের বার যখন সিলেক্ট স্টার্ট ফ্রম স্কুল করলে সমস্ত রেকর্ড দেখাচ্ছিল, তাহলে এবার সমস্ত রেকর্ডগুলো দেখালে হবে না, আমার সমস্ত রেকর্ডের মধ্যে থেকে বাছাই করতে হবে, একটা শর্ত আরোপ করতে হবে, ওখানে একটা শর্ত কাজে লাগাতে হবে যে শর্তের উপরে নির্ভর করে আমাদের রেজাল্টটা দেখাবে। তাহলে প্রথমে সিলেক্ট স্টার ফ্রম স্কুল যেরকম আগের বার লিখেছিলাম লিখবো। আচ্ছা, এই স্টারটা এখানে বোঝাচ্ছে যে টেবিলে যতগুলো ফিল্ড আমাদের আছে, যেই টেবিলটা আমরা বানিয়েছি তার মধ্যে যা যা ফিল্ড আছে সেই সমস্ত ফিল্ডগুলো আমায় দেখাবে, রোগুলো না কিন্তু কলমগুলোর ক্ষেত্রে ফিল্ডগুলো সমস্ত দেখাবে। এবার রোটার ক্ষেত্রে আমাদের একটা স্টেটমেন্ট লাগাতে হবে, ক্লজ লাগাতে হবে, যেটা হলো ওয়্যার ক্লজ, মানে যেই শর্তটা আমাদের এখানে প্রশ্নে বলে দেওয়া আছে। শর্তটা কি, যাদের ক্লাসটা ক্লাস 12 শুধুমাত্র তাদের রেকর্ডগুলো দেখাও। তাহলে এখানে শর্তটা বলে দেওয়া আছে ক্লাস ফিল্ডের ওপরে, তাহলে যেই ফিল্ডের ওপরে শর্তটা বলে দেওয়া আছে সেই ফিল্ডটা আমায় মেনশন করতে হবে। তাহলে ক্লাসটা সমান সমান কিছু একটা হতে হবে, কি হতে হবে, এখানে বলেছে ক্লাসটা সমান সমান ক্লাস 12 হতে হবে। তাহলে প্রশ্নের ক্ষেত্রে দেখো এখানে শুধু ক্লাস 12 বলে লেখা আছে, মানে এখানে 12টা সংখ্যায় দেওয়া আছে, কিন্তু আমি যদি কোয়ারি করার সময় ডেটাবেসে আমি যদি এখানে ক্লাস 12টা এরকম ভাবে ক্লাস 12 লিখি তাহলে কিন্তু আমার কোনো রেজাল্ট এখানে আমায় দেবে না। দেখো এমটি সেট মানে কিছুই রেজাল্ট নেই। কারণ পেলো না কেন, কারণ আমরা যখন রেকর্ডগুলো এন্ট্রি করেছিলাম আমরা দেখো ক্লাসটা কিন্তু রোমান সংখ্যায় এন্ট্রি করেছিলাম, তাহলে ওখানে এমনি নর্মাল আমাদের সংখ্যা কোনো ডেসিমাল সংখ্যা কিছু নেই, তাই ও ওখানে টেবিলটার মধ্যে সার্চ করে খুঁজে পায়নি।
তাহলে আমায় খেয়াল রাখতে হবে আমি যেভাবে রেকর্ড এন্ট্রি করেছি আমাকে কিন্তু সেইভাবেই তাকে খোঁজার সময় সেইভাবেই খুঁজতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমায় কি করতে হবে, যে এই যে কোয়ারিটা ছিল সেটাকেই আমায় একটু স্লাইড চেঞ্জ করতে হবে। এর মধ্যে কি, যে এখানে আমাদের ক্লাসটা এই 12টাকে আমায় রোমান সংখ্যায় লিখতে হবে। আরেকটা জিনিস দেখো, যে আমরা যখন এই ক্লাস ফিল্ডটার জন্য কোনো একটা শর্ত চেক করছি, যেহেতু এই ক্লাস ফিল্ডটা আমাদের ভ্যারক্যাট টাইপ ডেটা ছিল, তাহলে এটা কিন্তু খোঁজার সময় আমায় সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েই খুঁজতে হচ্ছে। যদি শুধু সংখ্যা থাকতো আমরা সংখ্যাটা ক্লাস ইকুয়াল টু শুধু 12 লিখে দিতাম, কিন্তু এখানে যেহেতু এই ফিল্ডটা ভ্যারক্যাট টাইপ ফিল্ড, তাই এখানে আমায় রেকর্ড খোঁজার সময় এই যেইটা আমি খুঁজতে চাইছি সেটাকে আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমার, মানে এন্ট্রি করার সময় যেভাবে এন্ট্রি করেছিলাম সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ভ্যারক্যাট ফিল্ডগুলো, খোঁজার সময় ঠিক একইভাবে আমায় ভ্যারক্যাট ফিল্ডগুলো সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েই খুঁজতে হবে। দেখো এবার যদি আমরা এন্টার কি প্রেস করি কিবোর্ডে, তাহলে আমার রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে। আগের বার দেখাও এমটি সেট দেখিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে আমি যেহেতু আমার স্ট্রাকচারটা ঠিকঠাক মেনটেন করেছি, বলেছি স্ট্রাকচার কোয়ারি এই জন্যই বলা হয় যে কোয়ারির যদি স্ট্রাকচার কোনো ভুল হয় তাহলে কিন্তু কোয়ারি কোনো রেজাল্টই দেখাবে না ডেটাবেস থেকে। তাহলে যেহেতু এইবার আমি ঠিকঠাক স্ট্রাকচার মেনটেন করেছি, আমাকে যারা যারা ক্লাস 12-এ পড়ে, দেখো শুধুমাত্র এই টেবিলে দুজনই ক্লাস 12-এ পড়তো, একটা হচ্ছে অভিলাষা রয় বলেছে সে, আরেকজন কার্তিক বিশ্বাস বলেছে। তাহলে দেখো এখানে সেই দুজনের নামই দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা দেখবো সেটা হলো, বলছে যারা ক্লাস 11-এ পড়ে না, মানে আগের বার ইকুয়াল চেক করেছিলাম, মানে কোনো কিছু একটা ইকুয়াল টু ক্লাস 12 হয়েছিল, এবার পড়ে না মানে এবার নট ইকুয়াল টু চেক করতে হবে। তাহলে সেটার জন্য আমায় কি করতে হবে, তাহলে আগের বার যেরকম লিখেছিলাম, আচ্ছা এখানে আরো একটা জিনিস দেখো চেঞ্জ রয়েছে আগেরটার থেকে। আগেরবার বলেছিল শুধুমাত্র ক্লাস 12-এর স্টুডেন্টসদের রেকর্ডগুলি দেখাও, মানে তাদের সমস্ত ফিল্ড রেকর্ডগুলি, মানে তাদের যা যা ফিল্ড অ্যাভেলেবেল আছে টেবিলটার মধ্যে সমস্ত ফিল্ডগুলো দেখাতে বলেছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো বলছে যারা যারা ক্লাস 11-এ পড়ে না, শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টসদের নাম, রোল নাম্বার এবং ক্লাস দেখাও। তাহলে টেবিলে আমাদের ছিল হচ্ছে কি, রোল নাম্বার, নাম, এজ, সাবজেক্ট, ক্লাস ছিল। তাহলে এখানে কিন্তু আমাদের এজ আর সাবজেক্ট দেখাতে বলেনি, শুধুমাত্র নাম, রোল নাম্বার আর ক্লাস দেখাতে বলেছে। তাহলে আমাদের সিলেক্ট করার সময় আমরা যখন স্টেটমেন্টটা লিখবো, কোয়ারিটা লিখবো, আমাদের কি করতে হবে, এই সিলেক্ট করার সময় আমাদের যেই যেই ফিল্ডটা দেখাতে বলেছে শুধু সেইগুলোকে আমি সিলেক্ট করব। তাহলে আমাদের দেখাতে বলেছে কি, বলে দিয়েছিল আমাদের দেখাতে নাম, তাহলে নেম, রোল নাম্বার। তাহলে আরেকটা জিনিস দেখো, এখানে প্রশ্নে আমাদের বলা আছে রোল নাম্বার, কিন্তু এখানে আমি যখন সিলেক্ট স্টেটমেন্ট লিখছি তখন যদি নেম কমা দিয়ে রোল নাম্বার, পুরো নাম্বার কথাটা লিখি আমরা এখানে, তাহলে কিন্তু ও কোনো রেজাল্ট দেখাবে না, কারণ টেবিলটার মধ্যে রোল নাম্বার বলে কোনো ফিল্ড নেই, শুধু রোল বলে ফিল্ড আছে। তাহলে আমাদের যেভাবে আমরা প্রথমেই বললাম যে যেভাবে টেবিলটা বানানো হবে সেইভাবেই আমায় খুঁজতে হবে। কিন্তু আমি কিন্তু প্রশ্নে যদি হঠাৎ করে রোল নাম্বার বলে, আমি কিন্তু এখানে রোল নাম্বার দিয়ে খুঁজলে হবে না, কারণ রোল নাম্বার বলে টেবিলটায় কোনো ফিল্ডই নেই। তাহলে আমায় রোল বলেই দেখতে হবে ওখানে। তাহলে যেই যেই ফিল্ডগুলো আমাদের দেখাতে বলেছে সেই ফিল্ডগুলোর নাম পরপর কমা দিয়ে দিয়ে লিখতে হবে। লিখে কোথা থেকে খুঁজবে, টেবিল তো সেম একই, ওই স্কুল নামে যে টেবিলটা রয়েছে। এবার এখানে শর্তটা হলো কি, ওয়্যার, যে শর্তটা হচ্ছে যে ক্লাসটা সমান সমান, আগের বার ছিল ক্লাস 12, এবার বলেছে ক্লাসটা ক্লাস 11 হবে না, মানে 11 বাদে বাদবাকি যে যখন যা যা ক্লাস আছে সেই সমস্ত ক্লাসে স্টুডেন্টদের নাম, রোল, ক্লাস দেখাবে। তাহলে হবে না এটা বোঝানোর জন্য আমাদের নট ইকুয়াল টু বোঝাতে হবে। তাহলে নট ইকুয়াল টুর জন্য আমরা এখানে সাইন ব্যবহার করি, লেস দেন, গ্রেটার দেন সাইন, এটা মানে বোঝাচ্ছে নট ইকুয়াল টু। এসকিউএল এর ক্ষেত্রে এটা বোঝায় নট ইকুয়াল টু। তাহলে ক্লাসটা নট ইকুয়াল টু হতে হবে ক্লাস 11।
তাহলে এইটুকু লিখে যেই মুহূর্তে আমরা সেমিকোলন দিয়ে এন্টার মারবো, দেখো আমাদের ক্লাস 11-এর স্টুডেন্টদের বাদে বাদবাকি সমস্ত স্টুডেন্টদের যা যা আমরা দেখতে চেয়েছিলাম সেগুলো দেখিয়েছে। তাহলে দেখো ক্লাস 12 আছে, ক্লাস 9 আছে, ক্লাস 10 আছে, ক্লাস 12 আছে। তাহলে এখানে মোট ছিল 1 2 3 4 5 6 7টা রেকর্ড ছিল, 7টা রোজ ছিল, যাদের মধ্যে 3জন 11-এ পড়ে। তাহলে দেখো সেই 3জনকে বাদ দিয়ে বাদবাকি যে 4জন পড়ে থাকে সেই 4জনকে এখানে দেখাচ্ছে। আর তাদের সমস্ত ডিটেলস দেখাচ্ছে না, মানে তাদের এজ সাবজেক্ট সেই সমস্ত দেখাচ্ছে না। আমরা যেই যেই জিনিসগুলো দেখাতে বলেছিলাম শুধুমাত্র সেই সেই জিনিসগুলো দেখাচ্ছে, মানে নাম, রোল আর ক্লাস। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো যে অরিজিনাল যে টেবিলটা আমরা বানিয়েছিলাম সেই টেবিলে কিন্তু রোল ফিল্ডটা নেম ফিল্ডের আগে ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন কোয়ারি লিখেছি আমরা যেহেতু নেম ফিল্ডটাকে আগে মেনশন করেছি, তাই দেখো এই যে টেবিলটা আমার রেজাল্ট টেবিলটা দেখিয়েছে সেই টেবিলে কিন্তু নেম ফিল্ডটা আগে দেখিয়েছে। অরিজিনাল টেবিলে যেইভাবে ইচ্ছে থাক না কেন, আমি যেইভাবে সিলেক্ট করব কোয়ারি লেখার সময় আমাকে কিন্তু সেই হিসাবেই আউটপুটটা বা রেজাল্টটা দেখাবে। তাহলে এটা গেল আমাদের নট ইকুয়াল টু কিভাবে চেক করতে হয় সেই পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। এবার বলছে যাদের রোল নম্বর 20 থেকে 80-র মধ্যে তাদের রেকর্ডগুলি দেখাও। তার মানে এখানে একটা রেঞ্জ বলে দিচ্ছে যে 20 এবং 80-র মধ্যে যাদের রোল নাম্বার, শুধুমাত্র তাদের, মানে 20-র নিচে যারা আছে তাদেরকেও দেখাবে না, 80-র ওপরে যারা আছে তাদেরকেও দেখাবে না, 20 থেকে 80-র মাঝে যারা আছে শুধুমাত্র তাদের রেকর্ডগুলো দেখাবে। তাহলে এই রেঞ্জ বোঝানোর জন্য আমাদের যে স্টেটমেন্টটা ব্যবহার করতে হয় সেটা হলো বিটুইন এবং অ্যান্ড। তাহলে সেটার জন্য আমায় কি করতে হবে, তাহলে এখানে যেহেতু বলেছে রেকর্ডগুলি দেখাও, মানে সিলেক্ট স্টার হবে, কোনো পার্টিকুলার ফিল্ড মেনশন করে দেয়নি। তাহলে এখানে আমরা লিখবো সিলেক্ট স্টার ফ্রম, টেবিলটার নাম দিতে হবে, দিলাম ওয়্যার বলে। এবার শর্তটা কার উপরে বলেছে, শর্তটা বলে হচ্ছে কিন্তু এখানে রোল নম্বরের উপরে, মানে যাদের রোল নম্বর, তার মানে শর্তটা এখানে বোঝানো হয়েছে রোল নম্বর ফিল্ডের উপরে। তাহলে এখানে শর্তের ক্ষেত্রে আমায় ফিল্ডটা মেনশন করতে হবে রোল। তাহলে টেবিলে যেহেতু রোল বলে ফিল্ডটা আছে, আমরা এখানে আবার সেই রোল লিখবো, রোল নাম্বার বলে লিখবো না। তাহলে রোলটা বলছে কারুর মধ্যে একটা হতে হবে, সেই মধ্যেটা বোঝানোর জন্য, রেঞ্জ বোঝানোর জন্য আমরা যে স্টেটমেন্টটা ব্যবহার করি সেটা হলো বিটুইন। তাহলে বিটুইন লিখে কার মধ্যে বলেছে 20 এবং 80, তাহলে 20 and 80 আমাদের লিখতে হবে। তাহলে একটা রেঞ্জ বোঝানোর জন্য আমাদের বিটুইন অ্যান্ড স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তাহলে এইটা লিখে যেই মুহূর্তে আমরা সেমিকোলন দিয়ে এন্টার মারবো, দেখো যাদের যাদের রোল 20 এবং 80-র মধ্যে রয়েছে শুধুমাত্র তাদের রেকর্ডগুলি এখানে দেখাচ্ছে, বাদ বাকি যারা 20-র নিচে বা 80-র ওপরে আছে তাদের কিন্তু এখানে দেখাচ্ছে না। তাহলে এটা গেল বিটুইন এবং অ্যান্ড স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। বলছে নাম অনুযায়ী রেকর্ডগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, মানে এবার আমাদের সর্টিং করতে বলছে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। তার মানে রেকর্ডগুলো যা আছে সমস্ত রেকর্ডগুলোই দেখাবে, কিন্তু একটা কোনো পার্টিকুলার ফিল্ড অনুযায়ী সেটা সর্টিং হবে। তাহলে এখানে পার্টিকুলার ফিল্ডটার নাম বলেছেন নেম, মানে নাম। তাহলে নাম অনুযায়ী সর্টিং করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে সিলেক্ট স্টার লিখতে হবে, মানে সমস্ত ফিল্ডগুলোই দেখাবে। কোথা থেকে, স্কুল থেকে, স্কুল টেবিল থেকে দেখাবে। আচ্ছা, এখানে আর ওয়্যার মানে কোনো শর্ত নেই এখানে, মানে এখানে অরিজিনাল টেবিলে যতগুলো রেকর্ড আছে তাদেরকেই দেখাবে, শুধু তাদের জায়গাটা পরিবর্তন হবে, তারা অর্ডারিংটা শর্টিং হবে তাদের মধ্যে, যেহেতু তাদের অর্ডারিংটা চেঞ্জ হবে, মানে যে হয়তো পিছনে ছিল সে সামনে চলে আসবে। তাহলে এখানে আর কোনো শর্ত হবে না, মানে এখান থেকে রেকর্ড কোনো বাছাই করব না, যা যা রেকর্ড আছে তাদের সবাইকেই দেখাবো, শুধু তাদের অর্ডারিংটা চেঞ্জ হবে। তাই সেই জন্য এখানে আমাদের যে স্টেটমেন্টটা ব্যবহার করা সেটা হলো অর্ডার বাই, মানে কোনো একটা ফিল্ড দ্বারা অর্ডারিং করা হবে। এবার কোন ফিল্ডের দ্বারা অর্ডারিং করা হবে সেটা আমাদের প্রশ্নে যেরকম বলবে, যে যেরকম এই ক্ষেত্রে আমাদের বলে দিয়েছিল রোল অনুযায়ী অর্ডারিং করতে, তাহলে আমরা এখানে অর্ডার বাই রোল লিখে দেব। তাহলে যেই মুহূর্তে আমরা মারবো এন্টার, দেখো রোল ফিল্ড অনুযায়ী যাদের
ছোট রোল ছিল, মানে আগের দিকে রোল ছিল, তাদের সমস্ত রেকর্ড আগে দেখাচ্ছে। দেখো প্রথমে 29, তারপরে 32, তাহলে রোল অনুযায়ী পরপর রেকর্ডগুলোকে সাজানো হলো এই স্টেটমেন্টের সাহায্যে। তাহলে এটা গেল অ্যাসেন্ডিং অর্ডারে, মানে রোলটা ছোট থেকে বড় দিকে গেছে। তাহলে এটা গেল আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পদ্ধতি। নেক্সট যেটা দেখছি বলছে, আচ্ছা আগেরটা ছিল নাম অনুযায়ী ছিল, তাহলে এখানে কিছুই না, জাস্ট আমাদের এই অর্ডার বাই যেখানে রোল লিখেছিলাম আমরা, মানে অর্ডার বাই নাম মানে অ্যালফাবেটিক্যালি অর্ডারিং হবে, মানে যার নাম এ দিয়ে তার নামটা আগে দেখাবে, এরপরে পরপর যেরকম বি দিয়ে তারপরে সি দিয়ে এরকম ভাবে অর্ডারিংটা হবে। তাহলে এই ক্ষেত্রে কিছুই না, আমাদের এখানে এই স্টেটমেন্টটা লিখে আমাদের অর্ডার বাই যেখানে আমরা রোল লিখেছিলাম সেটা অর্ডার বাই হয়ে যাবে নেম। তাহলে এইটা লিখে যেই আমরা, আচ্ছা MySQL এখানে এক্সট্রা একবার পড়ে গেছে, তাহলে এইটা লিখে যেই মুহূর্তে আমরা এন্টার মারবো অমনি আমাদের দেখো নেম ফিল্ড অনুযায়ী, মানে যাদের নাম এ দিয়ে শুরু তাদের নাম আগে দেখাচ্ছে। তাহলে দেখো এখানে যেহেতু প্রথম দুটো নামের ক্ষেত্রে এ বি এইচ আই এই চারটে লেটারই কমন, তাহলে পঞ্চম লেটারটার অর্ডারিং অনুযায়ী এই দুজনের মধ্যে অর্ডারিং হয়েছে। দেখো আগে যেহেতু এল আসে আমাদের অ্যালফাবেটিক্যালি, পরে এস আসে, তাই যার নাম এ বি এইচ আই এর পরে এল রয়েছে তার নাম আগে দেখিয়েছে, যার নাম এস রয়েছে এ বি এইচ আই এর পরে তার নাম পরে দেখিয়েছে। তাহলে এই যে রেকর্ডটা আমাদের শর্টিং হয়েছে এটা আমাদের নেম ফিল্ড অনুযায়ী অ্যালফাবেটিক্যালি শর্টিং হয়েছে। আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল এবার হচ্ছে রোল নম্বর অনুযায়ী রেকর্ডগুলিকে ডিসেন্ডিং অর্ডার, মানে ছোট বড় থেকে ছোট আকারে সাজাতে, যার রোল নাম্বার পরের দিকে তার রেকর্ডগুলো আগে দেখাবে। তাহলে এখানে আমায় কি করতে হবে, আগের যে আমরা লিখে ফেলেছিলাম ভুল করে একটা কোয়ারি যেখানে আমরা রোল নাম্বার অনুযায়ী সাজিয়েছিলাম এই যে এইখানটায়, সেই স্টেটমেন্টটাই হবে, শুধু একটু স্লাইড চেঞ্জ হবে। কি হবে, যে আগেরবার আমরা কি করেছিলাম, আগেরবার আমরা সিলেক্ট স্টার ফ্রম স্কুল অর্ডার বাই রোল লিখেছিলাম, মানে কিছু যদি আমরা এখানে মেনশন না করি সেটা বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার ধরে নেয়। আমরা মেনশন করেও দিতে পারি চাইলে, আমরা যদি এখানে এএসসি লিখতাম, এএসসি মানে বোঝায় অ্যাসেন্ডিং, তাহলে ওইটার কাজও ঠিক একই হতো, মানে অর্ডারিংটা বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারেই অর্ডারিং হয়। তাহলে যদি আমরা এই এএসসি লিখে এন্টার মারতাম তাহলে আমাদের কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারেই অর্ডারিংটা হতো, মানে বাই ডিফল্ট যখন আমরা অর্ডারিং করি সেই অর্ডারিংটা বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে হয়। এবার আমি যদি কোনো সময় ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই সেই ক্ষেত্রে আমায় এই বাই ডিফল্ট আর রেখে দিলে হবে না, সেখানে আমায় পার্টিকুলারলি মেনশন করে দিতে হবে ডিইএসসি, মানে ডিইএসসি মানে বোঝাচ্ছে ডিসেন্ডিং। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্কুল মানে স্কুল টেবিলের সমস্ত ফিল্ডগুলোই দেখাবে, রোল নাম্বার অনুযায়ী অর্ডারিংটা হবে কিরম ধরনের, ডিসেন্ডিং অর্ডারিং। তাহলে এইটা লিখে যেই মুহূর্তে আমরা এন্টার মারবো দেখো যার রোল নাম্বার বেশি তার সমস্ত রেকর্ডগুলো আগে দেখিয়েছে। দেখো 165, 113 এরকম ভাবে ক্রমশ রোল নাম্বারগুলো কমতে থেকেছে। তাহলে যখন আমার অর্ডারিংটা ডিসেন্ডিং টাইপের করতে বলতে হবে তখন আমায় জাস্ট অর্ডারিং এর যে নর্মাল ফরম্যাট সেটা লিখে তার সাথে ডিইএসসি স্টেটমেন্টটা মেনশন করে দিতে হবে। আচ্ছা এই ডিইএসসি স্টেটমেন্টটা আমরা কিন্তু আগেও একবার ব্যবহার করেছিলাম যখন আমরা টেবিলের ডেসক্রিপশন দেখতে চাইছিলাম। তাহলে যখন ডিইএসসির পরে আমরা টেবিলের নাম দিই তাহলে সেই ক্ষেত্রে ওটা টেবিলের ডেসক্রিপশন শো করে, আর এই ডিইএসসি কিওয়ার্ডটাই যখন আমরা অর্ডার বাই এর সাথে ইউজ করি তখন সেটা ডিসেন্ডিং অর্ডারিং করে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে একটাই সেম কিওয়ার্ড দুটো আলাদা আলাদা পারপাসে আমাদের ইউজ হচ্ছে, কিন্তু একবার আমাদের টেবিলের ডেসক্রিপশন দেখতে কাজে লাগছে আর যখন সেটা অর্ডার বাই এর সাথে ইউজ হচ্ছে তখন সেটা ডিসেন্ডিং অর্ডারিং করতে আমাদের সাহায্য করছে। আপাতত এই অবধি থাক, পরের যে সমস্ত কোয়ারিজগুলো আছে সেটা আমরা পরের ভিডিওসে দেখব।